ফাহাদ প্রিয়ার কোলে মাথা রেখে বেমালুম ঘুমাচ্ছে। প্রিয়া হেসে দিল। কাকে শোনাচ্ছে তার অতীতের কথা? প্রিয়া ফাহাদের মাথায় আলতো করে হাত বুলিয়ে ডাকল। শুনছেন? ফাহাদের কোনো সাড়াশব্দ পাওয়া গেল না। প্রিয়া আবার ডাকল, আপনি ঘুমাচ্ছেন? ফাহাদ এবার একটু নড়েচড়ে উঠল। ঘুম জড়ানো কণ্ঠে বলল, না না, তুমি বলো। আমি শুনছি। আপনার ঘুম পেয়েছে, আপনি বাড়ি যান। না, আমি তোমার কাছেই থাকব। তুমি বলো। খুব বেশি ঘুম পেলে ভাইয়ার রুমে গিয়ে ঘুমান। ফাহাদ এবারও কোনো সাড়াশব্দ করল না। আবার ঘুমিয়ে পড়েছে। প্রিয়া আর ডাকল না। ঘুমাক। আজ এমনিতেও প্রিয়ার আর ঘুম আসবে না। পুরনো ক্ষত যে জেগে উঠেছে। কিন্তু যাকে শোনানোর জন্য এত আয়োজন সেই তো গভীর ঘুমে আচ্ছন্ন। আচ্ছা, ফাহাদ কেন ওর অতীত শুনতে চায় না? কেন সিরিয়াস হয় না? এর উত্তর ভেবে পায় না প্রিয়া। ছাদের রেলিং এর কাছে লম্বা সরু একটা বেঞ্চ পাতা আছে। ওটার ওপরই প্রিয়া বসে আছে। আর ফাহাদ প্রিয়ার কোলে মাথা রেখে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। প্রিয়া রেলিং এ মাথা ঠেকিয়ে আকাশ পানে তাকায়। বুকটা মোচড় দিয়ে ওঠে। বিশাল চাঁদ আকাশে আর অজস্র তারা। কতই না স্বপ্ন বুনেছিল শিহাবের সাথে আকাশের চাঁদ আর তারা দেখতে দেখতে। কত ভালোবাসা ছিল একটা সময় দুজনের মধ্যে। সব শেষ হয়ে গেল। আকাশের দিকে তাকিয়েই প্রিয়া আবার অতীতে ফিরে যায়। শিহাবের ওমন পাগলামিকে বেশিদিন এড়িয়ে যেতে পারেনি প্রিয়া। সারাক্ষণ পিছে ঘুরঘুর করা, ওর ক্লাস না থাকা সত্ত্বেও প্রিয়ার জন্য কলেজের সামনে অপেক্ষা করা, এসব খুব ভাবাতো প্রিয়াকে। এমনটা তো হওয়ার কথা নয়। কিন্তু হয়েছিল। এমনটাই হয়েছিল। রাত থেকে প্রিয়ার খুব জ্বর। গা পুড়ে যাচ্ছিল জ্বরে। ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওষুধ আনে। পরের দিন আর জ্বর নিয়ে কলেজে যেতে দেয়নি প্রিয়ার মা। সেদিন সারাদিন ছটফট করেছে শিহাব। প্রিয়াকে একটা নজর দেখার জন্য উন্মাদ হয়ে যায়। কারো কাছেই প্রিয়ার কোনো ইনফরমেশন পায় না। প্রিয়ার বাড়ির অ্যাড্রেসও জানে না শিহাব। পরক্ষণেই শিহাবের মনে হলো সুমার কাছে তো প্রিয়ার নাম্বার আছে। ওর নাম্বারটা নিলেই তো পারে। শিহাব তাড়াতাড়ি সুমাকে কল দেয়। হ্যালো শিহাব ভাইয়া, একটা হেল্প করবে? কি? প্রিয়ার নাম্বারটা দিবে প্লিজ। ইস, ভাইয়া রিহান আমার ফোন থেকে প্রিয়া আপুর নাম্বার ডিলিট করে দিয়েছে। সরি ভাইয়া। শিহাবের মনটা খারাপ হয়ে গেল। ফোন কেটে দিয়ে চুপ করে বসে রইল। রিহানের ওপর রাগ হতে লাগল। রিহান, রিহান, হ্যাঁ রিহানের থেকেই তো প্রিয়ার বাড়ির অ্যাড্রেসটা নিতে পারি। যেই ভাবা সেই কাজ। রিহানের থেকে অ্যাড্রেস আর ফোন নাম্বার নিয়েই বাইক নিয়ে বেরিয়ে পড়ে। বাহিরে প্রচণ্ড বৃষ্টি। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। অদ্ভুত বিষয় হচ্ছে, এই জ্বর নিয়েও বৃষ্টিতে ভেজার জন্য মায়ের কাছে বায়না ধরেছে প্রিয়া। মা তো এক কথায় বারণ করে দিয়েছে। শুধু তাই নয়, বাহির থেকে তালা দিয়ে রেখেছে। এই মেয়েকে দিয়ে একদম বিশ্বাস নেই। কখন জানি ফুরুত করে ছাদে চলে যাবে। মন খারাপ করে প্রিয়া বিছানায় শুয়ে রইল। জ্বর তো অনেকটাই কমে গিয়েছে। একটু ভিজলে এমন কি ক্ষতি হবে? ওইদিকে বৃষ্টির প্রতিটা ফোঁটা প্রিয়াকে আহ্বান করছে। আর পারছে না প্রিয়া। বারান্দার দরজা খুলে বারান্দায় চলে গেল। বৃষ্টির পানি এসে বারান্দার ফ্লোর ভিজে একাকার হয়ে গিয়েছে। বাহিরে প্রচণ্ড বাতাসও বইছে। বারান্দার গ্রিল ধরে চোখ বন্ধ করে বৃষ্টির স্বাদ নিচ্ছে। বৃষ্টির ফোঁটা পড়ে প্রিয়ার চোখমুখ ভিজিয়ে দিচ্ছে। আচমকা চোখ খুলে তাকাতেই প্রিয়া ভয় পেয়ে যায়। রাতের বেলায় বাড়ির সামনে ভূত আসলো নাকি? প্রিয়া ভালো করে তাকিয়ে দেখল নিচে শিহাব দাঁড়িয়ে হাত নাড়ছে আর কি যেন বলছে। কথা শোনা যাচ্ছে না, তবে শিহাবকে ল্যাম্পোস্টের আলোয় দেখা যাচ্ছে। প্রিয়া মনে মনে ভাবে, এই ছেলে কি পাগল নাকি? আমার বাড়ির সামনে কি করছে? তাও আবার বৃষ্টির মধ্যে। শিহাব হাতের ইশারায় কি যেন বুঝাচ্ছে। প্রিয়া ঠিক বুঝতে পারল না। ভালো করে হাতের ইশারা লক্ষ্য করতেই বুঝতে পারল শিহাব ফোনের কথা বলছে। প্রিয়া তৎক্ষণাৎ রুমে এসে ফোন খুঁজতে লাগল। কাজের সময় কোথায় যে যায় ফোন। সারা বিছানা খোঁজার পর ফোন পেল। ৩৮টা মিস কল, তাও আননোন নাম্বার থেকে। নিশ্চয়ই শিহাব কল করেছে। প্রিয়া অবাক হল। বাড়ির লোকজন ছাড়া আর গুটি কয়েক ফ্রেন্ডস ছাড়া কেউ প্রিয়াকে ফোন দেয় না। এতবার তো নয়। প্রিয়ার মনে কেমন জানি ভালোলাগা শুরু করে। ভাবনার ঘোর কাটার আগেই শিহাব আবার ফোন দেয়। রিসিভ করবে নাকি করবে না ভেবে রিসিভ করেই ফেলল। প্রিয়া চুপ করে আছে। হার্টবিট কেমন যেন বেড়ে যাচ্ছে। ওপাশ থেকে শিহাব বলল, প্রিয়া। প্রিয়া চুপ। প্রিয়া শুনছ? হ্যালো, হ্যালো, শুনছ তুমি? হ্যাঁ শুনছি। তুমি এত স্বার্থপর কেন প্রিয়া? কি করেছি আমি? আজ কলেজে কেন এলে না? জানো কত কষ্ট হচ্ছিল আজ তোমায় না দেখতে পেয়ে।
মনে হচ্ছিল দম আটকে মরেই যাব। একদিন কলেজ যাইনি তাতেই এই অবস্থা। একদিন কি কথা, আমি 1 সেকেন্ডও তোমায় ছাড়া থাকতে পারবো না। অনেক ভালোবাসি তোমায়, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। তোমার বাসতে হবে না, আমি একাই ভালোবাসব। পাগলামো বাদ দিয়ে এখন বাসায় যান। না, তুমি বারান্দায় আসো, তোমাকে দেখব। পারবো না। কেন? আমি তো আপনাকে ভালোবাসি না। তাহলে কেন শুনবো আপনার কথা? তুমি কি আমায় সত্যিই ভালোবাসো না প্রিয়া? না। আচ্ছা বেশ, আজ আমি সারারাত তোমার বাড়ির সামনে বৃষ্টিতে ভিজব। প্রিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়েই শিহাব ফোনটা কেটে দেয়। প্রিয়া কলব্যাক করে কিন্তু শিহাব রিসিভড করে না। প্রিয়া বারান্দায় গিয়ে হাতের ইশারায় চলে যেতে বলে কিন্তু শিহাব সে কথার পাত্তা না দিয়ে অন্য পাশে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়া রাগে গোজগোজ করতে করতে রুমে এসে পড়ে। কাঁথা গায়ে জোড়াতে জোড়াতে আপনমনেই বলে, যা ইচ্ছে করুক আমার কি তাতে। যখন ঠান্ডা লাগবে তখন একাই চলে যাবে। এসব উটকো ঝামেলায় একদম জড়ানো যাবে না। সেধে সেধে বাস খাওয়ার কোনো মানেই হয় না। সকালবেলা ঘুম ভাঙ্গতেই প্রিয়া আড়মোড়া ভাঙ্গল। রাতের কথা মনে পড়ায় দৌড়ে বারান্দায় গেল কিন্তু শিহাবকে দেখতে পেল না। আজ অনেকটাই সুস্থ প্রিয়া, তাই মায়ের বারণ না শুনেই প্রিয়া কলেজে গেল। কলেজে গিয়েই প্রিয়া চমকে গেল। আজ কোথাও শিহাবকে দেখতে পেল না। প্রিয়ার তো খুশি হওয়ার কথা কিন্তু মনের এক কোণায় কোথাও যেন শূন্যতা বিরাজ করছে। তবে কি প্রিয়া শিহাবকে ভালোবেসে ফেলেছে? কলেজ ছুটির পর শিহাবের বন্ধু প্রিয়ার কাছে যায়। প্রিয়াই বলল, কি খবর মামু? দেখো মজা কিন্তু পরেও করতে পারবা। এখন আমার সাথে চলো। কোথায় যাব? শিহাবের মেসে। না, শিহাব অনেক অসুস্থ। শিহাব অসুস্থ শুনে প্রিয়ার মনটা খারাপ হয়ে যায়। কি হয়েছে? কাল সারারাত তোমার বাড়ির সামনে বৃষ্টিতে ভিজছে। ফোন দিয়া জিজ্ঞেস করতেই বলল তোমার বাড়ির সামনে। ভোরে গিয়া দেখি ও সেন্সলেস হয়ে পড়ে আছে। পরে সবাই মিলে ও নিয়ে আসি। এখন অনেক জ্বর, বারবার খালি তোমার নাম নিতাছে। প্রিয়া আর কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যায়। হাজার হোক, ওর জন্যই তো শিহাব আজ অসুস্থ। ছোট্ট একটা মেসের সামনে এসে দাঁড়ায় ওরা। প্রিয়া বাড়িটা দেখে থমকে যায়। ব্যাচেলর বাড়ি, সব ছেলে মানুষ। প্রিয়ার কি যাওয়া ঠিক হবে? যদি কোনো ক্ষতি করে ফেলে? ছেলেদের দিয়ে তো একদম ভরসা নেই। প্রিয়াকে চুপ থাকতে দেখে ছেলেটা বলল, কি হইল? আসো। তুমি কি ভয় পাইতাছ? ভিতরে আমার গার্লফ্রেন্ড আর ওর কয়েকটা বান্ধবীও আছে। ভয়ের কিছু নাই। বলতে বলতেই দরজার সামনে কয়েকটা মেয়ে এসে দাঁড়ায়। প্রিয়া স্বস্তির একটা নিঃশ্বাস নিল। যেতে যেতে বলল, উনি মেসে থাকে কেন? ওর বাবা মা, ভাই ভাবি সবাই রাজশাহী থাকে। ও এখানে পড়াশোনা করে। পরীক্ষাটা শেষ হলেই জব নিবে। আগে অবশ্য জব করত, কিন্তু কয়েকদিন পর পরীক্ষা তো তাই ছাইরা দিছে। ওহ, ভিতরে গিয়ে দেখল ছোট্ট একটা খাট পাতা আছে। খাটের পাশেই পড়ার টেবিল, জামা কাপড় রাখার জন্য একটা ছোট্ট ট্রলি আর মাথার ওপর একটা সিলিং ফ্যান। ঘরটা বেশ পরিপাটিই বলা চলে। শিহাব বিছানায় শুয়ে আছে। প্রিয়া রুমে যেতেই সবাই বেরিয়ে গেল। প্রিয়ার খুব ভয় করছিল, এভাবে একা ঘরে, শিহাবের সাথে। যদি কোনো অঘটন ঘটে প্রিয়া তো মরেই যাবে। প্রিয়া মনে মনে বলল, নো প্রিয়া নো, তুই না ব্রেফগার্ল, এভাবে ভয় পেলে চলবে, ভয়কে জয় করতে হবে। প্রিয়া আস্তে করে ডাকল শিহাবকে। শিহাব চোখ মেলে প্রিয়াকে দেখে খুশি হয়ে বলল, তুমি এসেছ? হু, কিন্তু এগুলা কেমন পাগলামি বলেন তো? এভাবে নিজের ক্ষতি করার কোনো মানে হয়? তুমি শুধু আমায় একটাবার ভালোবাসো প্রিয়া। ভালোবাসা কি জোর করলেই হয়? আমার ভালোবাসা আসে না, পেইন ভালো লাগে না, কষ্ট সহ্য করতে পারি না একদম। আমি তোমায় একটুও কষ্ট দিব না। ওটা আমার বান্ধবীদের বয়ফ্রেন্ডরাও বলতো। তারপরও দেখতাম আমার বান্ধবীরা কাঁদে। আমি বাবা এসব সহ্য করতে পারবো না। শিহাব হাসল, বলল, বেশ, তবে আমরা বন্ধু হই। বন্ধু হতে আমার কোনো অসুবিধা নেই। তখন থেকেই শিহাব আর প্রিয়া বন্ধু। একসাথে কলেজে যাওয়া, বাড়িতে পৌঁছে দেওয়া, কলেজ ক্যাম্পাসে আড্ডা দেওয়া, একসাথে কফি খাওয়া, ফুসকা খাওয়া সবকিছু জুড়েই শুধু শিহাব জড়িয়ে গেল। কে যেন বলেছিল, একটা ছেলে আর একটা মেয়ে কখনোই বন্ধু হতে পারে না। এদের মধ্যে যে কোনো একজন তো প্রেমে পড়বেই। শিহাব তো আগে থেকেই প্রিয়াকে ভালোবাসে। এবার প্রিয়াও ভালোবেসে ফেলে শিহাবকে। শিহাব ইচ্ছে করেই ফ্রেন্ডশিপ করেছিল যাতে ভালোবাসার একটা সুযোগ পায়। হলোও তাই। শিহাব পরীক্ষার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে পড়াশোনা নিয়ে। এখন আর তেমন সময় দিতে পারে না প্রিয়াকে।
তখন থেকেই প্রিয়া উপলব্ধি করতে পারে যে প্রিয়াও শিহাবকে ভালোবেসে ফেলেছে। দুজনের ভালোবেসে একসাথে পথ চলার শুরুটা তখন থেকেই। এই ভালোবাসাটাই কাল হয়ে দাঁড়ায় প্রিয়ার জীবনে। ডট ডট শিহাবের পরীক্ষা শেষ, ভালো একটা চাকরিও করছে এখন। প্রতি শুক্রবারটা প্রিয়ার জন্য বরাদ্দ রাখে শিহাব। শুক্রবারে প্রিয়া তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। গোসল হয়ে রেডি হতে হবে। ঘুমোঘুম চোখে ওয়াশরুমে এগিয়ে যাচ্ছিল প্রিয়া। পেছনে থেকে প্রিয়ার মেজ খালাম্নি বলল, প্রেমে ট্রেমে পড়লি নাকি? খালাম্নির কথা শুনে প্রিয়ার ঘুম উধাও। ফাঁকা একটা ঢোক গিলে বলল, এমন মনে হলো কেন? ফেসওয়াশ মনে করে স্নো নিয়ে যাচ্ছিস ওয়াশরুমে, প্লাজুর বদলে তোর মায়ের পেটিকোট নিয়ে যাচ্ছিস। কাহিনী কি হুম? প্রিয়া হাতের দিকে লক্ষ্য করে দেখল আসলেই সে মায়ের পেটিকোট আর স্নো নিয়ে যাচ্ছে। প্রিয়া জিভ কাটল। ঘুমে উল্টপালট হয়ে গেছে। ঘুমে উল্টপালট? প্রতি শুক্রবারে কোথায় যাওয়া হয়? এতক্ষণ শুধু মেজ খালাম্নি চেপে ধরলেও এখন যোগ দিয়েছে লামিয়া, মা, নানু আর ছোট খালাম্নি। মাঝখানে প্রিয়া একদম চ্যাপা শুটকি হয়ে যাচ্ছে। ওদের সবার সাথেই প্রিয়া অনেক ফ্রি, সব কথাই ওদের শেয়ার করে। কিন্তু ভালোবাসার কথা কিভাবে শেয়ার করবে? ইস, কি লজ্জা! কিন্তু ওরাও নাছোড়বান্দা, কিছুতেই না শুনে ছাড়বে না। শেষমেশ সব লজ্জাশ্রম কাটিয়ে প্রিয়া সব বলল। সবাই তো খুশিতে গদগদ। প্রিয়ার মা বলল, আগে ছেলের ছবি দেখা। ছেলে ভালো তো? প্রিয়া ফোন থেকে ছবি বের করে দেখালো। মাশাল্লাহ, এটা তো পুরা নায়ক। কিন্তু মা, যাই করিস না করিস একটু সাবধান থাকিস। আজকালকের ছেলেদের দিয়ে বিশ্বাস নেই। 2 দিন প্রেম করবে তারপর উধাও। মা, শিহাব ওরকম নয়। আমি ওকে তোমাদের সাথে কথা বলিয়ে দিব। আচ্ছা, তাহলে আজই আসতে বল। আজ? প্রিয়া ফোন করে শিহাবকে সব বলল। শিহাবের তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। প্রিয়া, তুমি ঠিক বলছ? তোমার বাড়িতে আমার কথা জানিয়েছ? হ্যাঁ, তুমি না সেদিন বললে যে তোমার বাড়িতে আমার কথা বলেছ? তারাও তো রাজি। এখন আমার পরিবারও রাজি। এখন তো আমাদের বিয়েতে কোনো সমস্যাই হবে না। তুমি তাড়াতাড়ি বাসায় আসো। আমার ভয় করছে, সাথে লজ্জাও লাগছে। আরে, আমি আছি তো। তাড়াতাড়ি আসো তুমি। প্রিয়া ফোন রেখে দিল। আধ ঘন্টার মধ্যেই শিহাব বাড়িতে আসে। বাড়ির সবাই খুব পছন্দ করে। সেদিন বাইকে করে ঘুরতে যায় শিহাব আর প্রিয়া। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল দেখে একটা ছাউনির নিচে আশ্রয় নেয় ওরা। মেঘে মেঘে কালো হয়ে আছে আকাশ। একটু পরপর বিদ্যুৎ চমকায়। প্রিয়া ভয় পেয়ে শিহাবের হাত জড়িয়ে ধরে। প্রিয়ার দিকে তাকিয়ে শিহাব একটা দুষ্টু হাসি দেয়। প্রিয়ার অনেক কাছে এগিয়ে যায় শিহাব। ঘোরের মধ্যে চলে যায়। প্রিয়ার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। প্রিয়া কেঁপে ওঠে, আবেশে চোখ বন্ধ করে ফেলে। একসময় প্রিয়া লজ্জা পেয়ে শিহাবকে জড়িয়ে ধরে। চোখের কোনা বেয়ে পানি ঝরে পড়ে প্রিয়ার। শিহাব প্রিয়ার হাত ধরে বলে, আমায় কখনো ঠকিও না প্লিজ। খুব বেশিই ভালোবাসি তোমাকে। আমার চেয়ে বেশি তোমায় কেউ ভালোবাসতে পারবে না। কখনো ঠকাবো না। ছেড়ে যাবে না তো কখনো? না, আমার খুব ভয় করে প্রিয়া। ছেড়ে যেও না আমায়। কাঁদতে কাঁদতেই ভাবনার জগৎ থেকে ফিরে আসে প্রিয়া। প্রিয়ার চোখের পানি গাল বেয়ে ফাহাদের মুখে পড়ে। ফাহাদ তৎক্ষণাৎ উঠে বসে। দেখে প্রিয়া চোখ বন্ধ করে কাঁদছে। প্রিয়ার বাহুতে ধরে ফাহাদ হালকা ধাক্কা দেয়। প্রিয়া চোখ মেলে তাকায়। কি হয়েছে তোমার? কাঁদছ কেন? কই? চোখ দিয়ে পানি পড়ছে। আবার বলছো কই? প্রিয়া চোখে হাত দিয়ে দেখে আসলেই সে কাঁদছে। পুরনো ক্ষত কেন এত পোড়ায় প্রিয়াকে? কি হলো? কিছু না, এমনিই চোখ দিয়ে পানি পড়ছিল। কি লুকাচ্ছ বলো তো? লুকানোর মতো কিছুই নেই। ফাহাদ প্রিয়ার গালে হাত রেখে বলল। অতীতের স্মৃতিগুলো মনে পড়েছে? প্রিয়া আর সেখানে বসল না। এক ছুটে নিজের ঘরে এসে দরজা লাগিয়ে দিল। হুট করেই কেন এত কষ্ট হচ্ছে? কেন মনে পড়ছে ওর কথা? তবে কি অতীত আবার ফিরে আসছে? কেন হলো এমন কেন? প্রিয়া মুখে হাত দিয়ে কাঁদছে। কাঁদতে কাঁদতে একসময় প্রিয়া ক্লান্ত হয়ে যায়। চোখ বন্ধ করে ভাবে এত ভালোবাসার মানুষটা কি করে এমন পরিবর্তন হয়ে গিয়েছিল। সময়টা প্রিয়ার এইচএসসি এর টেস্ট পরীক্ষার মাত্র 5 দিন আগের। মাঝখানে এতগুলো সময়, দিন, সপ্তাহ, মাস পেরিয়ে যায় শিহাব আর প্রিয়ার ভালোবাসায়। শিহাবের প্রচণ্ড ইগো ছিল আর প্রিয়ার ছিল প্রচুর রাগ। কিন্তু ভালোবাসার কমতি ছিল না কারোরই। কোনো আড্ডায় প্রিয়া থাকলেই সেখানে গর্ব করে বলতো শিহাবের কথা। কিন্তু হঠাৎ ভূমিকম্পের ন্যায় সব বদলে গেল। ভূমিকম্প যেমন কোনো সংকেত দিয়ে আসে না, শিহাবের পাল্টে যাওয়াটাও ঠিক তেমন ছিল। আগের মতো তো কথা বলেই না।
দেখাও করে না। যতটুকু কথা হয় শুধু ঝগড়া হয় আর না হয় শিহাব চুপ করে থাকে। প্রিয়া ভেবে পায় না শিহাবের এমন পরিবর্তনের কারণ। 3 দিন এভাবেই কেটে যায়। যেখানে ঝগড়া করে শিহাব 1 ঘন্টায় থাকতে পারত না সেখানে 3 দিন প্রিয়ার সাথে কথা না বলেই থাকছে। প্রিয়াকে ইগনোর করছে। শিহাবের এমন আচরণ প্রিয়া কিছুতেই মেনে নিতে পারে না। একা একাই কেঁদে কেটে বুক ভাসায়। ঠিকমতো খায় না, গোসল করে না। একদম পাগল প্রায় অবস্থা। কলেজে গিয়েও কাঁদতে থাকে। প্রিয়া ফোন দিলেই কেটে দিয়ে মেসেজ দেয়, আমি বিজি আছি। অথচ পরে আবার কল দিলে দেখে শিহাবের নাম্বার ওয়েটিং। অবাক হয় প্রিয়া। এই কি সেই ভালোবাসার মানুষটা, যাকে নিজের থেকেও বেশি ভালোবাসত? কলেজে গিয়ে মনমরা হয়ে বসে আছে। বারবার ফোনে ট্রাই করছে শিহাবকে, বাট নো রেসপন্স। মেসেজেরও কোনো রিপ্লে নেই। স্যারের কোনো লেকচারও মাথায় ঢুকছে না। মেসেঞ্জারে গিয়ে শিহাবকে অ্যাক্টিভ পায়। মেসেজ করে, কেমন আছো তুমি? সিন করে না মেসেজ। জান কথা বলো না কেন? কি করেছি আমি? কেন এমন করছো আমার সাথে? আকুতি মিনতি করে একটাবার কথা বলতে চায় প্রিয়া। শিহাব রিপ্লে করে, চেষ্টা করব, প্লিজ জান একটাবার কথা বলো আমার সাথে। টিফিন টাইমে ফাঁকা ক্লাসে গিয়ে ফোন দেয় প্রিয়া। বারবার ট্রাই করেও লাভ হচ্ছে না। প্রিয়া জোরে আর্তনাদ করে কেঁদে ওঠে। অনেকবার ট্রাই করার পর শিহাব ফোন রিসিভ করে বলে, বলো, আমার সাথে এমন কেন করছো? শিহাব চুপ। প্লিজ কিছু বলো, আমি একটু সমস্যায় আছি প্রিয়া। কেমন সমস্যা যেটা আমাকে বলা যায় না? তোমাকে বললে তুমি কষ্ট পাবে। কষ্ট তো তুমি এখনো কম দিচ্ছ না। বাড়ি থেকে আমার বিয়ের কথা বলছে। প্রিয়ার বুকে মোচড় দিয়ে ওঠে। বিয়ের কথা? তো এখানে সমস্যার কি আছে? তুমি না বলেছিলে তোমার বাড়ির সবাই জানে আমার কথা? মেনেও নাকি নিয়েছে? তখন মেনে নিয়েছিল, এখন নিচ্ছে না। বাবা অন্য জায়গায় মেয়ে দেখতে চাইছে। আমার মাথা কাজ করছে না। এসব তুমি কি বলছো শিহাব? তুমি কি জানো তুমি কি বলছো? কেন মেনে নিবে না তারা? শহরের মেয়ে তাদের পছন্দ না। এখন বিয়ে করলে তো তুমি পড়াশোনা করবে, বিয়ের পরও তারা সেটা মানবে না। প্রিয়া কোনো কিছু না ভেবেই বলে ফেলল, আমি করব না, আমি পড়াশোনা করব না। তোমার জন্য আমি আমার স্বপ্ন স্যাক্রিফাইস করতে রাজি আছি। তবুও প্লিজ আমায় ছেড়ে যেও না। দেখছি, দেখছি, এরপরও তুমি বলছো দেখছি? প্রিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। ওপাশ থেকে শিহাব ফোন কেটে দেয়। প্রিয়ার অঝোর চোখের পানি শিহাবের হৃদয় স্পর্শ করতে পারছে না। শিহাব কিছুই ক্লিয়ার করে বলছে না। সবকিছুই রাহার সাথে শেয়ার করে ফোন দিয়ে। সব শুনে রাহা বেশ রেগে যায়। এমন করার তো কোনো মানে নেই। কিছু তো একটা ক্লিয়ার করে বলতে পারে। প্রিয়া ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে। ফোনের ওপাশ থেকে রাহা বলল, একটা সময় আমরা যখন কষ্টে কাঁদতাম তখন তুই আমাদের বুঝাতি, হাসাতি। আর আজ এভাবে ভেঙ্গে পড়ছিস তুই? তুই না অনেক শক্ত মনের মেয়ে? এভাবে কাঁদিস না প্লিজ। আমারও এমন একটা সময় যে তোর কাছে গিয়ে যে তোকে বুকে জড়িয়ে নিব সেটাও পারছি না। আমার শাশুড়ি খুব অসুস্থ। প্রিয়া কাঁদতে কাঁদতে বলল, আমি কি করব কিছুই বুঝতে পারছি না রাহা। শোন, তুই আজ ফোন দিয়ে ক্লিয়ারলি জিজ্ঞেস করবি সে কি চায়। হয় সারাজীবনের মতো একসাথে থাকবে নয়তো ছেড়ে দিবে। এভাবে ঝুলিয়ে রাখার তো কোনো মানে হয় না। রাহা আরও অনেক কিছু বুঝালো। প্রিয়াও সিদ্ধান্ত নিল যা হবার আজ হবেই। ফোনের ওপর ফোন দিতে থাকে কিন্তু রিসিভ করে না শিহাব। সাথে মেসেজও দেয়, প্লিজ শিহাব ফোনটা ধরো, তোমার সাথে ইম্পর্ট্যান্ট কথা আছে। মেসেজ সিন করে কিন্তু রিপ্লাই করে না। প্রিয়া আরও মেসেজ দেয়, সাথে ফোনও দিতে থাকে। প্রিয়া ভেবে পায় না, যে ছেলে প্রিয়ার একটা ফোনকলের আশায় চাতক পাখির মতো বসে থাকত সেই ছেলে এখন পুরো দমে প্রিয়াকে ইগনোর করছে। তবে কি শিহাবের ভালোবাসা পুরোটাই নাটক ছিল? ভাবতে পারছে না প্রিয়া। ওপাশ থেকে শিহাবের রিপ্লে আসে, আমি অফিসে ব্যস্ত আছি, শুধু একটাবার কথা বলবো। অবশেষে শিহাব কল ধরে, তুমি এমন কেন করছো শিহাব? আমায় নিয়ে যেই সমস্যা সেটা তো আমি সমাধান করেই দিলাম। আমি পড়ব না। তাহলে আর কিসের সমস্যা বলো? কেন ইগনোর করছো আমায়? আমি বুঝতেছি না আমি কি করব। এরকম ভাবলেশহীন উত্তর দিও না শিহাব। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। প্লিজ আমায় ছেড়ে যেও না। কেন বুঝো না আমি তোমায় কতটা ভালোবাসি? কথাগুলো বলতে বলতেই প্রিয়া কেঁদে দেয়। কান্না করো না প্লিজ, আমি দেখি কি করতে পারি। তোমার কথা সব ছন্নছাড়া। তুমি সত্যিই আমায় ভালোবাসো তো? নাকি সবটা নাটক ছিল? ভালোবাসি আমি। কেমন ভালোবাসা এটা, যেখানে দিনের পর দিন তুমি আমায় কষ্ট দিচ্ছ?
ইগনোর করছো। কি করব আমি জানি না। সেই এক কথা, ভালোবাসি অনেক শিহাব। আমি পরে ফোন দিচ্ছি, বসো আসতেছে। শিহাব ফোনটা রেখে দিল। প্রিয়া ফ্লোরে বসেই জোরে জোরে কান্না শুরু করল। বাড়িতে কেউ নেই। লামিয়া আর মা ওর নানির বাসায় গেছে। বাবা অফিসে। পুরো বাড়িতে প্রিয়া একা। কষ্টে দম আটকে আসছে প্রিয়ার। আবারও ডায়াল করে শিহাবের নাম্বারে। এবার কল ওয়েটিং। কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। শিহাবের বন্ধুকে ফোন দিয়েও কিছুই জানতে পারে না প্রিয়া। অসহায় হয়ে পড়ে শেষমেশ শিহাবকে মেসেজ করে, অনেক হয়েছে এই অবহেলা। আজ ক্লিয়ার করে একটা কথা বলো, তুমি কি চাও? আমাকে কি তুমি সত্যিই ভালোবাসো? ভালোবাসলে ভালোবেসে হাতটা ধরো, নয়তো ছেড়ে দাও। তবুও এভাবে কষ্ট দিও না প্লিজ। আমাকে যদি তোমার আর ভালো না লাগে তাহলে সেটা সোজাসুজি বলে দাও। বিশ্বাস করো একটুও কষ্ট পাব না, যতটা কষ্ট পাচ্ছি তোমার এহেন আচরণে। মেসেজটা সেন্ড করে খাটের সাথে হেলান দিয়ে বসে চোখের পানি ঝরায়। প্রিয়ার বিশ্বাস শিহাব প্রিয়াকে ভালোবাসে, চায়। শিহাব নিশ্চয়ই প্রিয়াকে ছেড়ে দিবে না। ফোনের মেসেজ টোন বেজে ওঠে। শিহাবের মেসেজ। প্রিয়া তাড়াতাড়ি মেসেজটা ওপেন করে। মেসেজ দেখে প্রিয়ার সব বিশ্বাস মুহূর্তেই ভেঙে যায়। বিশ্বাসই করতে পারছে না। মেসেজটা ছিল, আমায় তুমি ক্ষমা করে দিও প্রিয়া। আমার কিছুই করার নেই। আমি আমার বাবা মাকে কষ্ট দিতে পারবো না। আমি নিরুপায়। ভালো থেকো। প্রিয়া সাথে সাথে শিহাবকে ফোন দেয়। নাম্বার ব্যস্ত। যতবার ফোন দেয় একই কথা। তার মানে নাম্বারটা ব্ল্যাকলিস্টে ফেলেছে। মেসেজ টাইপ করার মতো শক্তি পাচ্ছে না প্রিয়া। ফেসবুকে লগইন করে দেখে সব আইডি ব্লক করে দিয়েছে। এমনকি হোয়াটসঅ্যাপ এবং ইমো থেকেও সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দিয়েছে শিহাব। কি করে করতে পারল এটা শিহাব? প্রিয়া এবার চিৎকার করে কাঁদতে থাকে। এভাবে হারিয়ে যাবে শিহাব, এভাবে ঠকাতে পারে, বিশ্বাসই হচ্ছে না প্রিয়ার। ওই সময়েই প্রিয়ার মা ফিরে আসে। প্রিয়াকে এভাবে কাঁদতে দেখে তিনি ভয় পেয়ে যান। দৌড়ে মেয়ের কাছে এসে জড়িয়ে ধরে। কি হয়েছে মা, এভাবে কাঁদছিস কেন? প্রিয়া কান্নার জন্য কথা বলতে পারছে না। কান্নার শব্দে পাশের ফ্ল্যাট থেকেও লোকজন এসে পড়েছে। মা কোনোরকমে তাদের বুঝো দিল অন্য কথা বলে। মা কোনোরকমে তাদের বুঝো দিল অন্য কথা বলে। তারা চলে যেতেই মা বলল, শিহাবের সাথে কিছু হয়েছে? কান্নারত অবস্থায় বলল, শিহাব আমায় ঠকিয়েছে মা। শিহাব আমায় ঠকিয়েছে। ও আমায় বিয়ে করবে না। ওর বাবা মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করবে। প্রিয়ার মা স্তব্ধ হয়ে যায়। যেই ছেলে এত ভালোবাসত সে কি করে এটা করতে পারে? তাহলে কি সবটাই নাটক ছিল? মেয়ের এমন অবস্থা দেখে তিনি কিছুতেই নিজেকে সামলাতে পারেনি। মেয়ের সাথে সাথে কান্না করেন। মেয়েকে বুঝানোর মতো মানসিক অবস্থাও তার নেই। এদিকে প্রিয়ার প্রায় পাগল পাগল অবস্থা। কাঁদতে কাঁদতে অবস্থা খুবই খারাপ। প্রিয়াকে একদমই সামলানো যাচ্ছে না। ওই মুহূর্তেই লামিয়াকে ফোন দেয় মা। তখনই নানু, খালামনিরা আর লামিয়া ছুটে আসে। প্রিয়ার অবস্থা দেখে কেউই চোখের পানি আটকাতে পারেনি। এভাবে কেউ ভালোবাসতে পারে সেটা প্রিয়াকে না দেখলে কেউ জানতই না। প্রিয়ার কান্নায় মনে হচ্ছে আকাশ পাতাল এক হয়ে যাচ্ছে। সেরাতে আর প্রিয়াকে জোর করেও খাওয়াতে পারেনি কেউ। কি করে খাবে প্রিয়া? ভালোবাসার মানুষটার কাছে যে খুব জঘন্যভাবে ঠকেছে। শিহাব ঠকিয়েছে এটা কিছুতেই মেনে নিতে পারছে না প্রিয়া। বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে। পাশেই নানু আর লামিয়া আপু বসে নীরবে কাঁদছে। প্রিয়া প্রচুর হার্ট হয়েছে। কখন কি পাগলামি করে বসে বলা যায় না। হয়তো নিজেরই কোনো ক্ষতি করে ফেলবে। তাই কেউ প্রিয়াকে একা ছাড়েনি। সেদিনই প্রিয়ার বাবা সব জানতে পারেন। কিন্তু আদরের মেয়েকে কিছুই বলেনি। সারারাত ওই দিন কেউই ঘুমায়নি। দিন যায় দিন আসে। প্রিয়ার খারাপ সময়গুলো আর যায় না। প্রিয়ার সবেচেয়ে বড় সাপোর্ট হয়ে দাঁড়ায় ওর মা। তারপর পরিবার। এই সময়টাতে মানসিক সাপোর্ট সবচেয়ে বেশি দরকার। ওর ফ্রেন্ডসরাও ওকে প্রচুর সাপোর্ট করে। কিন্তু যে যাই বলুক না কেন, প্রিয়ার অবাধ্য মন সেটা মানতে নারাজ। শিহাবের শূন্যতা কুড়ে কুড়ে খায় প্রিয়া। সবার এত বোঝানো কথাও প্রিয়ার মনকে ধরে রাখতে পারে না। এদিকে মা প্রতিদিনই কাঁদে। চোখের সামনে মেয়ের এমন অবস্থা সহ্য করতে পারবে না কোনো মা। কারো সাথেই কথা বলে না প্রিয়া। নামাজে বসে শুধু চোখের পানি ফেলে। এত কষ্ট কেন ভালোবাসায়? কেন এত বিরহ? টেস্ট পরীক্ষাও চলে আসে। এমন মানসিক অবস্থায় পরীক্ষা দেওয়া কঠিন। কোনো প্রিপারেশনই নেই। কিন্তু পরিবারের দিকে তাকিয়ে পরীক্ষা দেয়। নিজের কষ্টগুলোকে লুকিয়ে সবার সাথেই হেসে কথা বলার চেষ্টা করে। বুকের ভেতর পুড়ে ছাই হয়ে গেলেও মুখে মিথ্যা হাসি ফোটাতে ভুলেনি প্রিয়া। প্রিয়া ভাবে,
নিজের কষ্টের জন্য এতগুলো মানুষকে কষ্ট দিচ্ছে, মাকে কাঁদাচ্ছে, ঠকিয়েছে শিহাব, অথচ কষ্ট পাচ্ছে প্রিয়া আর ওর পরিবার। প্রিয়া সিদ্ধান্ত নিল যত কষ্টই হোক আর কাউকে কষ্ট দেওয়া যাবে না। তাই বুকের কষ্টগুলো বুকে রেখেই সবার সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করে। নিখুঁত ভালো থাকার অভিনয় কেউ ধরতেও পারে না, কিন্তু রাত হলেই কষ্টগুলো আর আটকে থাকতে চাইত না, চোখের পানি হয়ে বেরিয়ে আসত। এমন কোনো রাত নেই যে রাতে ও কাঁদেনি। আর মাত্র 1 মাস বাকি আছে প্রিয়ার এইচ.এস.সি পরীক্ষার। মাঝখানে অনেকগুলো দিন অতিবাহিত হয়ে যায় শিহাবের স্মৃতি আঁকড়ে ধরে। 1 ঘন্টা যে মানুষটার সাথে কথা না বলে থাকতে পারত না, সেই মানুষটার সাথে এখন কথা না বলেই সময় কেটে যায়। প্রিয়ার ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মানুষ বদলাতে সত্যিই সময় লাগে না। গিরগিটিও মানুষের কাছে নিঃসন্দেহে হার মানবে। শিহাবের বন্ধু খবর দিল মার্চের 15 তারিখে শিহাবের বিয়ে। কেন? আমি শুনে প্রিয়াই বুক মোচড় দিয়ে উঠল। রাগ করব কেন? পারছে না কথাটা। আজ 11 তারিখ, যার শাস্তি তাহলে আর 4 দিন বাকি। রিভেঞ্জ অফ নেচার বলতে একটা কথা আছে জানেন তো? আবার পাগলামি শুরু হয়ে যায় আমার জন্য। যেই স্বপ্নগুলো প্রিয়াকে দেখাতো সেই স্বপ্নগুলো অন্য কাউকে নিয়ে আর হাতছানি দিতে দিও না। আবার সেই আগের মতো কান্নাকাটি ভালোবাসি তোমাকে। এবারের কষ্টটা আরও বেশি। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো সাথে কেউই সহ্য করতে পারে না, সেখানে প্রিয়া পাগলের মতো ভালোবাসে শিহাবকে। প্রিয়ার কান্না মা কিছুতেই সহ্য করতে পারে না। তিনি আর্তনাদ করে কাঁদতে কাঁদতে বলেন, আল্লাহ, আমার মেয়েটারে আর কত কষ্ট দিবা? ওই ছেলে তো দিব্যি সুখে আছে, তাহলে আমার মেয়েটারে কেন এভাবে কষ্ট দিচ্ছ? ওরে কষ্ট সহ্য করার ক্ষমতা দাও আল্লাহ, ওর সব কষ্ট তুমি আমায় দাও, তবুও আমার মেয়েটাকে আর কাঁদাইও না। 14 তারিখ গায়ে হলুদের দিন শিহাব প্রিয়াকে ফোন দেয়। হ্যালো, ভালো আছেন? শিহাবের মুখে আপনি ডাক শুনে তাচ্ছিল্যর হাসি হাসল প্রিয়া। উত্তরে বলল, যেমন রেখেছ। আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কি করতাম বলো? আমার যে কিছুই করার নেই। আজ তোমার গায়ে হলুদ না? খুব আনন্দ হচ্ছে তাই না? আমি জানি আমার কেমন লাগছে। মিথ্যা নাটক আর করো না প্লিজ। তুমি অনেক খুশি আমি জানি, অথচ আমার সামনে এমন ভাব ধরছ যে তুমি আমাকেই ভালোবাসো। কেন ঠকালে আমায় শিহাব? কি দোষ ছিল আমার? আমি তোমায় ঠকাইনি, আমি পরিস্থিতির শিকার। নিজের দোষগুলো আর পরিস্থিতির ওপর চাপিয়ে দিও না। তোমার বউ নিশ্চয়ই অনেক সুন্দর। জানি না, বলো না। আমিই তো। প্রিয়া নিঃশব্দে কাঁদছে। শিহাব সেটা বুঝতে পারছে। প্রিয়ার কথা গলায় দলা পাকিয়ে যাচ্ছে। ভাঙ্গা ভাঙ্গা গলায় বলল, তোমার অনেক কিছুই করার ছিল শিহাব, তুমি করনি কারণ তুমি তো আমায় কখনো ভালোইবাসিনি। এভাবে না ঠকালেও হয়তো পারতে। যেই স্বপ্নগুলো তুমি আমায় দেখিয়েছিলে সেই স্বপ্নগুলো কাল থেকে অন্য একটা মেয়ের সাথে পূরণ করবে। যেখানে আমার বউ সাজার কথা ছিল সেখানে অন্য একটা মেয়ে বউ সাজবে। যেই রাতটাকে ঘিরে আমাদের দুজনের স্বপ্ন ছিল সেই রাতের স্বপ্ন অন্য একটা মেয়ে পূরণ করবে। তোমার যেই হাতের স্পর্শ আমার পাওয়ার কথা ছিল সেই স্পর্শে অন্য মেয়ে মোহিত হবে। তবুও বলবো তুমি সুখী হও। আল্লাহ তোমাকে অনেক সুখী করুক। ভালো থেকো আমার ভালোবাসা। প্রিয়া ফোন কেটে বন্ধ করে দেয়। শব্দ করে কাঁদতে থাকে। আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না, একদম না। যেই জীবনে শিহাব নেই সেই জীবন রেখে কি হবে? মাথার ওপর সিলিং ফ্যানটা ঘুরছে। একবার বিবেকে তাড়া দেয়, শিহাবের জন্য নিজের পরিবারকে কষ্ট দিবে। আবেগে বলে, বেঁচে থাকতে শিহাব অন্য কারো হবে এটা কিছুতেই মানতে পারবে না। আবেগের তাড়নায় আর কষ্টে মায়ের একটা কাপড় নিয়ে ফ্যানের সাথে বাঁধে। গলায় কাপড় পেঁচিয়ে পায়ের নিচ থেকে সজোরে ধাক্কা দিয়ে টুলটা সরিয়ে দেয়। তখনই রুমে প্রবেশ করে প্রিয়ার বাবা আর লামিয়া। নিজের চোখে মেয়েকে এভাবে ঝুলে থাকতে দেখে তার শ্বাসরুদ্ধ হয়ে যায়। লামিয়া সাথে সাথে চিৎকার দেয়। প্রিয়ার মা, খালাম্নি, নানুরা দৌড়ে আসে। প্রিয়া অতীত থেকে ফিরে আসে। সাথে সাথে চোখ মেলে তাকায়। অতীতের কষ্ট এখন প্রিয়ার গলা চেপে ধরেছে। গলাটা শুকিয়ে এসেছে। একটু পানি খাওয়া দরকার। ঘরে ওয়াটার বোতলে পানি নেই, তাই ভেতরের রুমে যেতে হবে। দরজা খুলতেই দেখে ফাহাদ দরজার পাশের দেয়ালে হেলান দিয়ে বসে আছে। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে ভোর 4টা বাজে। একটু পরই মা রান্না করতে উঠবে, আর উনি এখানে ঘুমাচ্ছে এই শুনছেন। এক ডাকেই ফাহাদ ধরফিয়ে ওঠে। প্রিয়ার 2 বাহু ঝাঁকিয়ে বলে, এই তুমি এভাবে চলে আসলে কেন? কি হয়েছে বলো? আমি কত ভয় পেয়েছি জানো? প্রিয়া ফাহাদের চোখের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। ধূসর বাদামি চোখগুলো ভয়ের জানান দিচ্ছে।
আচ্ছা, সব ছেলেই কি এক? ফাহাদও কি কখনো ঠকাতে পারে? ভয়ে পেয়ে কি নিজেকে গুটিয়ে নিচ্ছি? সত্যিই কি ভালোবাসা বলতে কিছু আছে? প্রিয়াকে আলতো করে ধাক্কা দেয় ফাহাদ। কি ভাবছ? কিছু না। বাড়ি যাবেন না? তাড়িয়ে দিচ্ছ? মোটেও না। বিয়েটা শুধু আগে করি, তারপর দেখিও পুরো শ্বশুরবাড়িটা কিভাবে দখল করে নিই হুহো। তখন তুমি তোমার শ্বশুরবাড়ি থাকবে আর আমি আমার শ্বশুরবাড়ি। ফাহাদের কথা শুনে প্রিয়া হেসে দেয়। ইস, এভাবে হেসো না গো, বুকে লাগে আমার। আচ্ছা ঠিক আছে, এখন চলেন এগিয়ে দেই। মেইন দরজা পর্যন্ত যেতেই ফাহাদ থেমে যায়। আর যেতে হবে না, রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। ফাহাদ 2 পা এগিয়ে আবার ফিরে আসে। কিছু বলবেন? একটা কথা জিজ্ঞেস করি, শিউর অতীতের মানুষটাকে এখনো ভালোবাসো? না। তবে কি ঘৃণা করো? তাও না। তাহলে? তাকে আমি ভালোবাসি না, ঘৃণাও করি না। তার প্রতি আমার সব অনুভূতি ফিকে হয়ে গিয়েছে। তার ওপর রাগ হয় না? না। কেন? আমি হলে তো মেরাই ফেলতাম। রাগ করব কেন? আর আমি মারারই বাকে? যার যার শাস্তি সে পাবে। রিভেঞ্জ অফ নেচার বলতে একটা কথা আছে জানেন তো? এটাই যথেষ্ট আমার জন্য। ফাহাদ প্রিয়ার গালে হাত রেখে বলল, অতীতগুলোকে আর হাতছানি দিতে দিও না। অনেক বেশিই ভালোবাসি তোমাকে। প্রিয়া অফিসে গিয়েই ফাহাদের কাছে যায়। কিন্তু ফাহাদ প্রিয়াকে দেখেও না দেখার ভান করে রইল। ফাহাদের এমন ব্যবহারে প্রিয়া অবাক হয়। চোখ পিটপিট করে ফাহাদের দিকে তাকিয়ে বলে, আমার দিকে তাকাচ্ছেন না কেন? ফাহাদ হাতের কলমটা ঘুরাতে ঘুরাতে বলে, তুমি কি রানী ভিক্টোরিয়া? তোমাকে এত দেখার কি আছে বুঝলাম না। ফাহাইদা। প্রিয়া তেড়ে যায় ফাহাদের কাছে। হাত দিয়ে গলা চেপে ধরে বলে, আমি কি আমি বলেন? প্রিয়ার হাত সরিয়ে ফাহাদ কাশতে কাশতে বলে, বাবারে, বউ তো নয় যেন অগ্নিকন্যা। জেনে শুনে আগুনে পা রাখলেন কেন শুনি? ফাহাদ প্রিয়াকে হ্যাচকা টান দিয়ে নিজের কোলে বসায়। আরে আরে কি করছেন? চুপ। তোমার ভালোবাসার আগুনে পুড়তে চাই। তাই জেনে শুনেই ভালোবেসেছি। পুড়ে যদি ছাই হয়ে যান? কবি বলেছেন, যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ঢং। আমি কি সবার সাথে ঢং করি? আমি কি জানি? কে জানে? আপনি জানেন। আচ্ছা শুনো, কি? একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বলে দিলে কি সেটা সারপ্রাইজ থাকবে নাকি পাগলি? তাও তো ঠিক। চলো। কোথায়? সারপ্রাইজ দেখবে না, নাকি কোলেই বসে থাকবে? শুধু তুমি কোলে থাকলেই হবে? একটা বাবুও আনি চলো। নির্লজ্জ। ফাহাদ হাসল। প্রিয়ার চোখ ধরে বাহিরে নিয়ে যাচ্ছে। আরে কোথায় নিয়ে যাচ্ছেন? চলো তো তুমি। এক জায়গায় স্থির দাঁড়িয়ে প্রিয়ার চোখ ছেড়ে দিল। সবকিছুই কেমন যেন ঝাপসা লাগছে। চোখ কচলিয়ে সামনে তাকাতেই প্রিয়া হা হয়ে যায়। পৃথা এসেছে। পৃথা প্রিয়াকে জড়িয়ে ধরল। তোর হানিমুন শেষ পৃথা? সারা বছর কি হানিমুনি করে যাব? যা ফাজিল, তুই যে আজ থেকেই অফিসে জয়েন করবি। বলিসনি তো? তোকে কেন বলবো? তুই কি আমায় সব বলিস? আমি আবার কি লুকালাম? ডুবে ডুবে জল খাও আর এখন বলো কি লুকালাম? পৃথার ইঙ্গিত বুঝতে পারে প্রিয়া। কান চুলকে বলে, আসলে মানে কি বলতো, আমি না তোর হানিমুনের সময় নষ্ট করতে চাইনি তো তাই ফোনে বলিনি। বাট আমি ভেবেছিলাম পরে তোকে বলবো পাক্কা। হয়েছে তোকে আর বলতে হবে না। স্যার আমায় সব বলেছে। রাগ করে না আমার পৃথা সোনা। যা সর, আগে বল বিয়ে কবে করছিস? বিয়ের কথা শুনতাই প্রিয়ার মুখটা মলিন হয়ে যায়। যতদিন না ফাহাদের বাবা মেনে নিবে ততদিন তো বিয়েও করতে পারবে না। পৃথা হালকা ধাক্কা দিয়ে বলে, এমন চুপসে গেলি কেন? হ্যাঁ, খুব শীঘ্রই করব বিয়ে। কথার মাঝে প্যাচ কেটে ফাহাদ বলে, আমি বুড়ো হয়ে গেলে তখন বিয়ে করবে? হ্যাঁ করব। তখন আপনি হবেন আমার বুড়ো বর। সবাই প্রিয়ার কথায় হেসে ফেলল। প্রতিদিনই ফাহাদ প্রিয়াকে বাড়িতে এগিয়ে দেয়। কিন্তু আজ আর্জেন্ট কাজ থাকায় অফিসের একটা গাড়িতে উঠিয়ে দিল। আজ অফিসও ছুটি হয়েছে দেরি করে। মাঝ রাস্তায় হুট করেই গাড়ি খারাপ হয়ে যায়। বিপদের ওপর বিপদ। হাত ঘড়িতে তাকিয়ে দেখে সকাল 11টা বেজে 39 মিনিট বাজে। এত রাতে তো গাড়ি পাওয়াও মুশকিল। ড্রাইভার বাহির থেকে বলে, ম্যাম গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে গেছে। তাহলে এখন কি হবে? আপনি গাড়িতে বসেন, আমি দেখি কোনো গাড়ি পাই কি না। ঠিক আছে। প্রিয়া ফাহাদকে ফোন দিল, কিন্তু ফোন সুইচড অফ। অদ্ভুত তো, আজ হচ্ছে কি এসব? এভাবে গাড়িতে বসে থাকতেও বোরিং লাগছে। আবার ভয়ে বেরো হতে পারছে না। বলা তো যায় না মানুষরূপী পশু আবার কখন ঝাঁপিয়ে পড়ে।
এত সময় ধরেও কোনো গাড়ির হদিস পেল না। কিছুক্ষণ পরই কিছু লোক হুড়মুড়িয়ে গাড়ির কাছে এলো। প্রিয়াকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে বের করল। কারোরই মুখ দেখতে পারছে না, কারণ সবারই মুখ কালো কাপড় দিয়ে বাঁধা। একজন লোক প্রিয়ার নাকের কাছে কিছু একটা চেপে ধরতেই প্রিয়া সেন্সলেস হয়ে যায়। যখন জ্ঞান ফিরে তখন প্রিয়াকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। চারপাশে তাকিয়ে দেখে ওরা রাস্তায় আছে। দুপাশেই বড় ঘন জঙ্গল। এখানে মেরে ফেলে রাখলেও কেউ টেরই পাবে না। একদম মানবশূন্য জায়গা। প্রিয়া ফাঁকা ঢোক গিলল। তবে কি আজই জীবনের শেষ দিন? প্রিয়ার সামনে একজন চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছে, হাতে ছুরি। প্রিয়া কাঁপা কাঁপা গলায় বলল, ক কে আ আ নি। লোকটি উত্তরে কিছু না বলে মুখের কালো কাপড়টা সরিয়ে ফেলে। প্রিয়া পুরো শোকড হয়ে যায়। আপনি? লোকটা অট্টহাসিতে মেতে ওঠে। প্রিয়া ভয় পেয়ে যায়। লোকটি আর কেউ নয়, ফাহাদের বাবা। আঙ্কেল, আপনি এটা করেছেন? কিডন্যাপ করেছেন আমায়? এছাড়া তো আমার আর কিছুই করার ছিল না মামনি। সেদিন তো ভালোভাবেই তোমায় বোঝালাম, কিন্তু তুমি তো বুঝলে না, তাই আর কি, বাধ্য হলাম। ছি আঙ্কেল, এসব করে কি লাভ? ফাহাদের লাইফ থেকে আমায় সরানোর জন্য এত কিছু? ওই কে আছিস, একে নিয়ে যা তো, আর কাজটা জলদি সেরে ফেল। প্রিয়া এবার প্রচণ্ড ভয় পেয়ে যায়। কি করার কথা বলছেন উনি? একটা লোক এসে প্রিয়ার হাত পায়ের বাঁধন খুলে প্রিয়াকে টেনে নিয়ে যায় জঙ্গলের দিকে। প্রিয়া লোকটার সাথে ধস্তাধস্তি করেও পারছে না। মনে মনে আল্লাহকে ডেকে যাচ্ছে, আল্লাহ ছাড়া আর কেউই এখন বাঁচাতে পারবে না। প্রিয়া আর্তনাদ করে বলে, কি ক্ষতি করেছি আমি আপনাদের? কেন আমার ক্ষতি করছেন? জঙ্গলের মধ্যে নিয়ে প্রিয়াকে ছেড়ে দিল। ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। প্রিয়া ভাবে, এই সুযোগ, যেভাবেই হোক এই অন্ধকারেই পালাতে হবে। প্রিয়া দৌড় দিতে গেলে কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যায়। আর তখনই সাথে সাথে চারদিকে লাইট জ্বলে ওঠে। ঝাড়বাতিতে চারপাশ আলোকিত হয়ে উঠেছে। চোখ মেলে তাকিয়ে দেখে ফাহাদ প্রিয়াকে ধরে রেখেছে। ভূত দেখার মতো ভয়ে চিৎকার দিয়ে ওঠে প্রিয়া। চারপাশ থেকে অনেকের স্বরে ভেসে আসে, হ্যাপি বার্থডে টু ইউ প্রিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। প্রিয়া এবার চারপাশে তাকায়। ফাহাদের বাবা মা, ফুল, প্রিয়ার মা, ভাইয়ারা, পৃথা, আকাশ সবাই উপস্থিত। প্রিয়া যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। সবাই জোরে জোরে হেসে বলল, সারপ্রাইজ। প্রিয়া কেঁদে দিল, কাঁদতে কাঁদতেই বলল, এটা কেমন সারপ্রাইজ? আর একটু হলেই তো আমি ভয়ে মরে যেতাম। ফাহাদ চোখের পানি মুছে দিতে দিতে বলল, তোমার ছোট ভাইয়ার কাছে শুনেছিলাম তুমি নাকি সারপ্রাইজ পেতে পছন্দ করো। আর তাই তো তোমার জন্মদিনে এই ছোট্ট সারপ্রাইজ। এটা সারপ্রাইজ? একটু হলেই তো মরতাম। তখন আমার জন্মদিন আর মৃত্যুবার্ষিকী একসাথেই পালন করতেন। চুপ পাগলি, আমি ছিলাম তো। হ্যাঁ, এজন্যই তো ভয় পেয়েছিলাম। কি চিল্লান কেন? ভয় তো আপনারাই দেখিয়েছেন, তাহলে দোষ আপনার না? এই আইডিয়া কিন্তু আমার না, ফুলের আইডিয়া এটা। চোখ কচলাতে কচলাতে প্রিয়া ফুলের দিকে তাকালো। কাজটা ভালো করনি ননদিনী। তোমার জন্মদিনে যদি তোমায় নাকানিচুবানি না খাইয়েছি তো আমিও তোমার ভাবি নই হুহো। ফুল প্রিয়াকে জড়িয়ে ধরে বলল, সরি ভাবি, এই নাও তোমায় একটা কিসি দিয়ে দিলাম। তবুও রাগ করো না প্লিজ। আর আমি তো শুধু আইডিয়া দিয়েছিলাম, কাজে তো লাগিয়েছে বাবা আর ভাইয়া। বাবা কথাটা শুনে প্রিয়া থমকে যায়। ভয়ের কারণে এতক্ষণে খেয়ালই ছিল না ফাহাদের বাবা এখানে। তাও আবার সবার সাথে মিলে প্রিয়াকে সারপ্রাইজ দিল। হোক ভয়ঙ্কর সারপ্রাইজ তবুও। প্রিয়া ফাহাদের বাবার দিকে ঘুরে দাঁড়াল। তিনি তাড়াহুড়োয় বললেন, আমার কোনো দোষ নেই মা। আমি প্রথমে ওদের প্রস্তাবে রাজি ছিলাম না। ওরা জোর করে আমাকে দিয়ে এটা করিয়েছে। বিশ্বাস করো আম্মু। সবাইকে অবাক করে দিয়ে প্রিয়া তাকে জড়িয়ে ধরে। ঘটনার আকস্মিকতায় তিনিও চমকে যান। প্রিয়ার মাথায় তিনি হাত বুলিয়ে দিলেন। প্রিয়াকে কাঁদতে দেখে বললেন, বাবা হই না আমি, এবারের মতো ক্ষমা করে দাও। আর কখনো ওদের কথা শুনব না। কান্নারত অবস্থায় প্রিয়া বলল, আপনি যদি আমার প্রতিটা সারপ্রাইজে থাকেন তাহলে আমি হাজারো ভয়ঙ্কর সারপ্রাইজ পেতে চাই বাবা। আমার বার্থডের বড় সারপ্রাইজ তো আপনি বাবা। আমি ভাবতেও পারিনি এত সহজে আপনি আমায় মেনে নিবেন। তোমার কথাগুলো সেদিন আমার মন ছুঁয়ে গিয়েছিল। আমি সেদিনই বুঝেছিলাম এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়। এটা তো সাক্ষাৎ মায়াবিনী। তোমাকে হারাতে দেওয়া যাবে না। আমার ফাহাদ সঠিক মানুষকেই জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিয়েছে। জীবনে বেঁচে থাকার জন্য টাকা পয়সার প্রয়োজন আছে, কিন্তু মনের শান্তির জন্য ভালোবাসা প্রয়োজন।
যেটা তোমার চোখে দেখেছিলাম ওইদিন বাড়িতে গিয়েই আমি বলে দেই আমি রাজি। তারপর তুমি অফিসে থাকাকালীন তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাই, যেটা ফাহাদও জানত না, শুধু ফাহাদের মা ছাড়া। কাল যখন ফাহাদ ফুলের সাথে ডিসাইড করছিল কিভাবে তোমাকে সারপ্রাইজ দিবে তখনই আমি ওদের সবটা জানাই, আর আমিও সারপ্রাইজ দিতে অংশগ্রহণ করি। প্রিয়ার চোখের পানি আজ বাধা মানছে না। এটা সুখের অশ্রু। সত্যিই মানুষের সব সময়টা খারাপ যায় না, একটা সময় সুখ ঠিকই হাতছানি দেয়। কেক কাটার জন্য এগিয়ে যেতেই দেখে মায়ের চোখে পানি। এই মানুষটার চোখে প্রিয়ার সব মুহূর্তেই পানি থাকবে, তবে প্রিয়া জানে মায়ের চোখের পানিও আনন্দের। প্রিয়া মায়ের কপালে একটা চুমু খেল। কেক কাটার পর সবাই মিলে কিছুটা সময় কাটাল, তারপর যে যার মতো শুয়ে পড়ল। ওরা যেই বাগানে গিয়েছিল তার পাশেই ফাহাদদের বাংলো বাড়ি। এখানেই সব আয়োজন করা হয়েছে। রাত 2টা বাজে। বাংলো বাড়িতে সুন্দর একটা ফুলের বাগান আছে, তার পাশেই ছোট্ট একটা পুকুর আর ফুলের বাগানের মাঝামাঝি একটা দোলনা। ফাহাদ আর প্রিয়া পাশাপাশি দোলনায় বসে আছে। আজও আকাশে থালার মতন সম্পূর্ণ একটা চাঁদ উঠেছে, সাথে তো অজস্র তারা আছেই। প্রিয়া আকাশের দিকে তাকিয়েই বলল, একটা কথা বলি? বলো। আপনার কোলে একটু মাথা রাখি? না। প্রিয়া অবাক হয়ে ফাহাদের দিকে তাকাল। না কেন? কারণ আমি তোমার ওপর রেগে আছি। কি করেছি আমি? 1. তুমি এখনও আমায় আপনি করে ডাকো। 2. বার্থডেতে কোনো গিফট পেলাম না। প্রথমত আমার তুমি ডাকতে লজ্জা লাগে, তবে চেষ্টা করব। আর 2. বার্থডে তো আমার ছিল, তাহলে আমি গিফট দিব কেন? এত কষ্ট করে সবকিছুর আয়োজন করেছি, আমি তো একটা গিফট পাই। আচ্ছা কি গিফট চান? আবার আপনি? আচ্ছা কি গিফট চাও? ফাহাদ প্রিয়ার মুখের কাছে নিজের মুখটা এগিয়ে নিয়ে বলল, চুমু। ধুর না, আমি আমার গিফট চাই। আমি পারবো না। যাও, তোমার পারতে হবে না। ফাহাদ অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল। প্রিয়া ফাহাদের গালে হাত রেখে বলল, ঠিক আছে দিচ্ছি, তবে একটাই। গালের কাছে ঠোঁট এগিয়ে নিতেই ফাহাদ বলল, এই দাঁড়াও। গালে দিচ্ছ কেন? তাহলে কোথায় দিব? ঠোঁটে? না না না, আমি পারবো না, এটা পারতে হবে। না। হ্যাঁ। না। ওকে যাও, লাগবে না। ফাহাদ মুখ গোমরা করে বসে রইল। প্রিয়ার খুব আনিজি লাগছে। মুখটা মলিন করে বলল, দিচ্ছি। অনেক কষ্টে নিজের মধ্যে সব জোরতা কাটিয়ে নিজের ওষ্ঠদ্বয় ফাহাদের ওষ্ঠদ্বয়ের কাছে এগিয়ে নিতেই ফাহাদ প্রিয়ার ঠোঁটে আঙ্গুল রাখল। প্রিয়া চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ফাহাদ হেসে বলল, আজ নয়, বাসর রাতের জন্য সব তোলা রইল। তোমার আনিজি লাগবে এমন কিছুই আমি চাই না। প্রিয়ার চোখে পানি চিকচিক করছে, মনে মনে বলছে, এই মানুষটা আমায় এত বুঝে কিভাবে। ফাহাদ প্রিয়ার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, এখন থেকে শুধু তুমি করে ডেকো। প্রিয়া ফাহাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ফাহাদ বলল, কোলে মাথা রাখবে না? প্রিয়া সঙ্গে সঙ্গে ফাহাদের কোলে মাথা রাখে। পুরো বিস্তৃত আকাশটা এখন প্রিয়ার সামনে। আকাশ সমান সুখ যেন আল্লাহ প্রিয়ার আঁচলে ঢেলে দিয়েছে। ফাহাদ প্রিয়ার চুলে বিলি কেটে দিচ্ছে। ফাহাদের এক হাত প্রিয়া নিজের হাতের মুঠোয় নেয়, হাতে চুমু খেয়ে বলে, আমার সেই অতীতের পর আমি কাউকেই ভালোবাসতে পারিনি, চেষ্টাও করিনি কখনো। পরীক্ষা শেষে জব নিয়েছিলাম আর পাশাপাশি অনার্সে ভর্তি হই। 7 মাস চাকরি করার পর সবাই মিলে ভালো ছেলে দেখে আপুর বিয়ে দেই। আল্লাহের রহমতে আমার আপু অনেক সুখী হয়। আমার দুলাভাই অনেক ভালো একটা মানুষ। 2 ভাইয়া ভাবিও তখন আমাদের সাথে থাকত। সবার জীবনেই সুখ ফিরে আসে, শুধু সুখের দেখা মেলেনি আমার। অনেক প্রপোজাল পেয়েছিলাম, কিন্তু আমার মন কাউকেই সায় দেয়নি। আমার শুধু মনে হতো এরা কেউই আমার জন্য নয়। এত অবিশ্বাসের মাঝেও আমার মন আপনার ভালোবাসার ডাকে সায় দিল। আমি যতবার আপনার থেকে দূরে সরে যেতে চেয়েছি আমার মন ততবারই আপনার কাছে গিয়েছে। বারবার বলেছে একে বিশ্বাস করা যায়। সত্যি বলছি, না চাইতেও খুব বেশিই ভালোবেসে ফেলেছি আপনাকে। বিশ্বাসের সম্পূর্ণ মর্যাদা রাখব আমি। এত বেশি ভালোবাসব যে অতীতের কথা মনে পড়লে তুমি হাসবে। একটা গান শোনাবেন? আগে তুমি করে বলো, একটা গান শোনাও। ফাহাদ হেসে গান ধরল, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে এ ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয়া আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। এই গানে তো প্রিয় বলে তুমি প্রিয়া বললে কেন? গানটা তো আমি আমার প্রিয়াকে ডেডিকেটেড করেছি, তাই প্রিয়া বলেছি। গানের প্রত্যেকটা কথার সাথেই আমার মনের কথা একদম মিল আছে। পাগল। তোমার পাগল।
অবশেষে প্রিয়া আর ফাহাদের বিয়ের দিন এসে পড়ে। অনেক সাধনার পর ফাহাদ আর প্রিয়া ভালোবাসার মানুষকে পেতে চলেছে। আজ ওদের গায়ে হলুদ। গাঢ় হলুদ শাড়ি পরেছে প্রিয়া, সাথে ফুলের গয়না। ফুলের ঘ্রাণে প্রিয়ার শরীর মো মো করছে। গায়ে হলুদের অনুষ্ঠান শুরুর আগেই ফাহাদ ফোন দেয়। প্রিয়ার বুকটা ধক করে ওঠে। আগের গায়ে হলুদের কথা মনে পড়ে যায়। ফাহাদও কি মৃন্ময়ের মতো একই কাজ করবে নাকি? অনেক চিন্তাভাবনার পর প্রিয়া ফোন রিসিভ করে। ওপাশ থেকে ফাহাদ বলে, ও বউ, বউ তুমি ফোন ধরো না কেন? ফাহাদের কথার ভঙ্গিতে প্রিয়ার জানে পানি ফিরে আসে। একটু পর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। আর আপনি এখন ফোন দিয়ে ঢং শুরু করেছেন? আমার বউয়ের গায়ে হলুদ, আমি 100 বার ফোন দিব। আর আমি কি তোমার পর? এখনও আপনি আপনি করে বলো কেন? কেন ফোন করেছ? ইস, তুমি করে বললে কি মিষ্টি লাগে। এত মিষ্টি ভালো না, ডায়াবেটিস হবে। হলে তোমার জামাইর হবে। আমার কি? উফফো আল্লাহ, তোমার কি তাই না? তাই তো, তোমার কি? বিয়ে তো আমি পাশের বাড়ির কুদ্দুসকে করব। আমি থাকতে কুদ্দুস কেন বউ? কেন ফোন দিছ বলবা নাকি রেখে দিব? রাগ করে না বউটা আমার? কাল তো বিয়ে হয়েই যাবে। তাই বিয়ের আগে দুষ্টুমিষ্টি প্রেম করে নিচ্ছি। হয়েছে প্রেম করা? না, ভিডিও কলে আসো, তোমায় দেখব। পারবো না এখন। আমার বউ গায়ে হলুদে কেমন করে সেজেছে আমি দেখব না? এত মানুষ দেখবে আর আমি দেখলেই দোষ? তাড়াতাড়ি ইমোতে আসো। ইমোতে আসবো কেন? আমার স্বামী কি বিদেশ থাকে নাকি? ইমোতে আসার সাথে স্বামী বিদেশ থাকার কি সম্পর্ক? আমার অমনি লাগে ইমোতে কথা বললে। সবাই বলে ইমোর আরেক নাম নাকি স্বামী বিদেশেটস। প্রিয়ার কথা শুনে ফাহাদ হো হো করে হেসে দিল। আমার বউ দেখি একটা বাচ্চা। সমস্যা নেই, আদর ভালোবাসায় বড় হয়ে যাবে। এখন তাহলে হোয়াটসঅ্যাপে আসো। আসতেই হবে? হু, আমার পরিটাকে দেখব। ঠিক আছে। প্রিয়া ডাটা কানেক্ট করে হোয়াটসঅ্যাপে যায়। ফাহাদ ভিডিও কল দেয়। প্রিয়া তো লজ্জায় তাকাতেই পারছে না। আর ওইদিকে ফাহাদ চোখ সরাতেই পারছে না। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়ার দিকে।